নমস্কার। আজকে আমাদের সঙ্গে এই আলোচনাটায় যোগ দেওয়ার জন্য যিনি উপস্থিত, তিনি তার আলাদা কোনো পরিচয় দিতে হয় না। ডক্টর ধীমান কাহালি। উনি শুধু সুচিকিৎসক নন, অত্যন্ত ভালো মানুষ এবং এই বছরের বা আগামী কয়েক বছরের জন্য যেটা আমাদের জাতীয় স্তরের কার্ডিওলজিস্ট যারা, তাদের যে একটা সর্বোচ্চ সংস্থা আছে, তার উনি প্রেসিডেন্ট ইলেক্ট। বিএম বিড়লার সঙ্গে যুক্ত আছেন ডিরেক্টর হিসেবে। পরিচয় দিতে চাইলে অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আপাতত এইটুকুই যথেষ্ট। আজকে আমরা ওনার সঙ্গে আলোচনা যেটা করব, সেটা 17 তারিখ ছিল আন্তর্জাতিক হাইপার টেনশন দিবস, ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে। হাইপার টেনশনটা ডাক্তারি পরিভাষায় হাইপার টেনশন, আর সাধারণ একেবারে মানুষের ভাষায়, আমজনতার ভাষায় বলতে গেলে বোধহয় উদ্বেগ। যত বেগ বাড়ছে জীবনে, উদ্বেগও ততটাই বাড়ছে। তো এই মুহূর্তে আমাদের জেনে নেওয়া খুব জরুরি যে এই হাইপার টেনশনটা কী থেকে আসে, তার থেকে পরিত্রাণের উপায় কী। তো আমি বেশি সময় না নিয়ে সরাসরি ডাক্তার কাহালির কাছেই যাব এইটা জানতে। এই যে হাইপার টেনশনটা বেড়ে চলেছে দিনকে দিন, যত বেগ বাড়ছে তত উদ্বেগ বাড়ছে। হাইপার টেনশনটা ইজ সামথিং টু ডু উইথ ব্লাড প্রেশার। তো আপনি যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন যে কেন এত হাইপার টেনশনের রোগীর সংখ্যা বাড়ছে। থ্যাংক ইউ। তো দেখুন, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে হাইপার টেনশন কাকে বলি। অনেকে ভাবেন যে হাইপার টেনশন মানে বেশি টেনশন আছে। ডাক্তারবাবু, আমার টেনশন বেশি আছে, আমি হাইপার টেনসিভ। নট লাইক দ্যাট। আমরা ডাক্তারির পরিভাষায় হাইপার টেনশন মানে বলি যে উচ্চ রক্তচাপ। আর এই প্রতি বছর 17ই মেটা আমরা বিশ্ব হাইপার টেনশন দিবস হিসেবে উদযাপন করি, লোককে অ্যাওয়্যার করার জন্য। কেন সারা বিশ্বে, ইভেন ইউএসএতে, যাকে অত্যন্ত অ্যাডভান্সড একটা কান্ট্রি বলে আমরা মানি, কিংবা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, যে কোনো দেশেই বলুন আপনি, প্রায় 50% লোক যারা হাইপার টেনশনে ভোগেন, মানে হাই ব্লাড প্রেশারে ভোগেন, তারা কিন্তু জানেন না আদৌ যে তারা হাই ব্লাড প্রেশারে ভোগেন। এবং যারা ভোগেন এবং যারা ওষুধ খান, তাদের মধ্যে শতকরা 40% রোগীর, মানে অ্যাডভান্স কান্ট্রির কথা বলছি, তাদের ব্লাড প্রেশার ওয়েল কন্ট্রোল থাকে। হোয়াট ইজ ওয়েল কন্ট্রোল? মানে ধরুন, ব্লাড প্রেশার নর্মালি আমরা কত ধরি? 120/80 মিলিমিটার বা তার কম। 130/80 বা তার বেশি যদি হলো, তাহলে ইউএসএতে বলছে যে হাই ব্লাড প্রেশার আছে। লো হাই মানে এলিভেটেড ব্লাড প্রেশার বলে বলা হয় আর কি, এটা হাই ব্লাড প্রেশার। আর ইউরোপে এটার সংজ্ঞা হচ্ছে, ট্রান্স আটলান্টিক একটু ডেফিনেশনের তফাৎ আছে, 140/90। আমরাও সেটাই ফলো করি, 140/90। বাট ফলো করার পরেও যেটা ফলো করি সেটা হচ্ছে যে 130/80 মিলিমিটার মার্কারি, 130/80 বা তার কমে এই ব্লাড প্রেশার থাকা উচিত। তো আমাদের সবসময় চেষ্টা করি যে 120/75। কেননা আপনি দেখবেন যে নর্মাল ব্লাড প্রেশার যা থাকে, তাতেও ধরুন একজনের ব্লাড প্রেশার নর্মালি কোনো ওষুধ বিষুধ না খেয়ে 100/70, আরেকজনের 120/80। তাই এই যে 20 মিলিমিটার সিস্টলিক প্রেশার বেশি আর 10 মিলিমিটার ডায়াস্টলিক প্রেশার বেশি, যার বেশি নর্মাল রেঞ্জে, দুটোই কিন্তু নর্মাল, 120/80 নর্মাল, আবার 100/70ও নর্মাল। তাই যার 100/70 আছে, তার তুলনায় কিন্তু 120/80 যার আছে, তার যে কোনো রোগে আক্রান্ত হওয়ার, মানে এই কার্ডিওভ্যাসকুলার ইভেন্টস বা ডিজিজ বা মর্টালিটি বা ফেটালিটি যাই বলুন না কেন, তার আশঙ্কা কিন্তু দ্বিগুণেরও বেশি। অর্থাৎ আপনি ব্লাড প্রেশার যত কম রাখবেন ততই ভালো। তবে একটা সাধারণ ব্লাড প্রেশার আমরা মানি যে যার কমে গেলে, হয়তো ধরুন 100/70, তার কমে যদি ব্লাড প্রেশার যায় 90/60, অনেকে হয়তো একটু ডিজি ফিল করেন। বাট যার নর্মালি ছোটোবেলার থেকেই প্রেশার 90/60, তার কোনো চিন্তা করার কোনো কারণ নেই। মানে ক্রনিক লো ব্লাড প্রেশার বলে কোনো এন্টিটি নেই। অ্যাকিউট লো ব্লাড প্রেশার হতে পারে, ধরুন ম্যাসিভ হার্ট অ্যাটাক হলো, আমরা সবসময় দেখি তার প্রেশার ঝট করে কমে যায়, 80/60, ওঠানামাটা হয়। আর দ্বিতীয় কথা, ধরুন কারোর খুব ডায়রিয়া হয়েছে, কারোর হঠাৎ করে একটা ব্লাড লস হলো, একটা গাসে ব্লাড, হয়তো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং হলো, কেউ খুব ঘেমে চুমে ফার্নেসের কাছে কাজ করেন, জল টল খাওয়া হয়নি, খুব ডিহাইড্রেশন হয়ে গেছে, হাইপোভলিমিয়া হয়ে গেছে, তার প্রেশার দেখবেন অনেক সময় কমে গেছে। তাকে একটু যদি নর্মাল সেলিন আইভি ইনফিউশন দেওয়া যায়, সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার বেড়ে যাবে। কাজে ব্লাড প্রেশারের নর্মাল ভেরিয়েশন অনেক আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের জানতে হবে যে মোদ্দা কথা হলো
যে ব্লাড প্রেশার 120/80 মিলিমিটার মার্কারি বা তার কমে ব্লাড প্রেশারকে রাখতে হবে, সেটা হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার। আর আপনি কারণের কথা জিজ্ঞেস করছিলেন, তো কারণের কথা বলতে গেলে প্রথমে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইডিওপ্যাথিক বা এসেনশিয়াল হাইপারটেনশন, অর্থাৎ যার কোনো কারণ জানা নেই। এবং আমাদের মধ্যে দেখা যায় যে অনেকেই হয়তো আমরা সেই হাই ব্লাড প্রেশারে ভুগছি, হয়তো আমাদের বাবা মার ছিল বা কারোর একজনের ছিল, বাবা মা দুজনের না থাকলেও, কিংবা হয়তো কাকার ছিল বা মামার ছিল বা পিসির ছিল, সে নেক্সট জেনারেশনের জেনেটিক্যালি সেই ধাতটা বহন করছেন এবং তারও হয়তো হাই ব্লাড প্রেশারের শিকার হয়ে গেছে। তো এসেনশিয়াল হাইপার টেনশন আমরা তাকে বলি। আর সেইটা হচ্ছে গিয়ে যে কোনো কারণ নেই তার ব্লাড প্রেশার হওয়ার, কিন্তু তিনি ব্লাড প্রেশারে ভুগছেন এবং সেটাকে আমরা এই এসেনশিয়াল মানে যার কোনো কারণ নেই প্রাইমারি হাইপার টেনশন বলে থাকি। আর কতগুলো হাই ব্লাড প্রেশার আছে তাকে আমরা সেকেন্ডারি হাইপার টেনশন বলি। যেমন ধরুন কিডনির অসুখ খুব কমন, সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ যাদের আছে তাদের ব্লাড প্রেশার ভীষণ বেশি থাকে। ওয়ান অফ দ্য ভেরি ডিফিকাল্ট সাবসেট অফ পেশেন্টস টু গেট দ্য ব্লাড প্রেশার টু নর্মাল লেভেল, 250/140 150 এই লেভেলের ব্লাড প্রেশার। আমরা একটা কথা আপনাদের বলি যে আজকাল ব্লাড প্রেশার চিকিৎসা এত ভালো ওষুধ সব বার হয়েছে যে 250/150 ব্লাড প্রেশারও আমরা কিন্তু শুধু ওষুধের সাহায্যে ভালো করে দিতে পারি। তবে অনেক ক্ষেত্রে ব্লাড প্রেশার কোনো সেকেন্ডারি কারণে হয়। ধরুন বাচ্চা বয়সে যেটা হয় সেটা সাধারণত কোয়ার্কটেশন অফ এওর্টার জন্য হয়। এই যে নালীটা আছে এওর্টা, যার মধ্য দিয়ে রক্ত যাচ্ছে সারা শরীরে, সেই নালীটা একটা জায়গায় গিয়ে খুব সরু হয়ে যায়, ঠিক আছে, তাকে আমরা কোয়ার্কটেশন অফ এওর্টা বলে থাকি। সেটা থাকলে অনেক প্রেশার অনেক সময় বেশি হয় এবং আমরা অনেক সময় দেখি যে বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে হয়তো 7-8 বছর বয়স, তার ব্লাড প্রেশার ভীষণ বেশি, প্রচণ্ড বেশি। এই হচ্ছে ব্যাপার। আর সেকেন্ডলি ধরুন কিডনির অসুখ বলতে ক্রনিক পেরেনকাইমাল ডিজিজ যদি থাকে কিডনির, বা রিনাল আর্টারি স্টেনোসিস থাকে, কিডনিতে যে আর্টারিটা সাপ্লাই করছে রিনাল আর্টারি, তাতে যদি কোথাও ব্লকেজ থাকে তাহলে দেখা যায় যে তার অনেক সময় হাই ব্লাড প্রেশার হয়। কিন্তু তাতে যে আমরা হট করে ঝাঁপিয়ে পড়ে রিনাল আর্টারি স্টেন্টিং করে দিই তা নয়। আজকাল রিনাল আর্টারি স্টেন্টিংয়ের থ্রেশহোল্ড অনেক বেড়ে গেছে। যদি 70-80% বেশি ব্লক হয় রিনাল আর্টারিতে এবং সেটা ব্লাড প্রেশার বাড়াচ্ছে বলে মনে হয় এবং তার হয়তো একটা পালমোনারি ইডিমা হয়ে গেছে, তাদের সাধারণত অনেক সময় পালমোনারি ইডিমা হয়, মানে প্রচণ্ড শ্বাসকষ্ট হয়ে সারাটা লাংসে ব্লাড জমে গেছে, সাদা হয়ে গেছে, এবং সেই সব পেশেন্টকে আমরা এই চিকিৎসার জন্য সাধারণত রেখে থাকি। তাহলেও দেখতে হবে যে ওনার সিমটমস কেমন আছে, ওনার রোগের গভীরতা কেমন আছে, মানে ওনার যে গ্রেডিয়েন্ট আছে ভ্যালভের অ্যাক্রস দ্য ভ্যালভ সেটা কেমন আছে, এবং তারপর অন্যান্য কি আছে দেখে আমরা তার চিকিৎসা করব এবং তার চিকিৎসার ব্যবস্থা করব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আরও কিছু যেমন এন্ডোক্রিন কারণ আছে, কুশিং সিনড্রোম, অ্যাড্রিনালিন সিক্রেশন হরমোনে হয় সেটা সিনড্রোম, এগুলো সব রেয়ার কেস, মানে খুব বেশি যে পাওয়া যায় তা না। তা এরকম আরও কিছু পলিসিস্টিক কিডনি ডিজিজ, মানে কিডনিতে প্রচুর সিস্ট হয়ে আছে, তাদের দেখা যায় অনেক সময় ভীষণ ইনঅর্ডিনেটলি হাই ব্লাড প্রেশার। তা এরকম অনেক কারণ আছে যাদের দেখি আমরা যে তার হাই ব্লাড প্রেশার আছে, তা সেই তার কারণটা খুঁজে বার করে আমরা যদি তার চিকিৎসা করি। ধরুন একটা কুশিং সিনড্রোমে একটা কর্টেক্সে একটা হয়েছে, একটা টিউমার হয়েছে, সেই টিউমারটা বা সেখানটা দেখবেন যে হয়তো একটা লাম্পের মতো হয়েছে, তো সেটা যদি আমরা রিমুভ না করি তাহলে কিন্তু তার ব্লাড প্রেশারটা কমবে না। তো সেটাও আমাদের ওয়ার্কআউটে রাখতে হবে এবং তার জন্য সিটি স্ক্যান, আলট্রাসাউন্ড যা যা দরকার এবং এর পরামর্শ মতো, ডাক্তারবাবুর পরামর্শ মতো সেইগুলো আমাদের করতে হবে। তো এই হচ্ছে মোদ্দা কথা। নিরাময়যোগ্য মানে যে কোনো অ্যামাউন্টের ব্লাড প্রেশার নিরাময়যোগ্য এবং সেটা ঠিক হয়ে যায়। এমনিতে একটা একেবারে সাধারণের যে ধারণা চলে যে অনেকগুলো রোগ আছে যেগুলো ফিজিক্যালি কোনো একটা আইদার ডিফর্মেশন বা কিছু থেকে ডিফেক্ট থেকে, আর একটা হচ্ছে এখন খুব কিছু হলে বলা যায় লাইফস্টাইল ডিজিজ। হাইপারটেনশনটাকে মূলত সাধারণের আলোচনা, অ্যাবসলিউটলি লাইফস্টাইল ডিজিজ অনেকটা, বহুলাংশে, আমি বলবো বহুলাংশে। এই ধরুন আপনার ওজন অনেক বেশি, তা আমি জানি এরকম ওজন বেশি থেকে, আপনার কথা আমি বলছি না, আমি জানি যে একজনের ওজন অনেক বেশি ছিল, 84-85 কেজি ছিল, তারপর সে ওজন কমিয়ে এখন 61-62 কেজি হয়ে গেছে, ইয়াং ডাইনামিক
অল ওভার দ্য ওয়ার্ল্ড ঘুরতে হয়, তা খুবই হেকটিক লাইফ। তা উনি আমার পেশেন্ট, খুবই ইয়াং, তো ওর প্রেশার আগে 170/110 থাকতো, কিন্তু উনি লাইফস্টাইল মডিফিকেশন, উনি ওষুধ খান না, যে ওষুধের আবার পার্শ্ব প্রতিক্রিয়া আছে ঠিকই, তো লাইফস্টাইল মডিফিকেশন মেজার্সের সাহায্যে ওনার প্রেশার উনি 110/70 নিয়ে এসছেন। তাই এরকম আরও 2-1টা কেস আমি জানি যারা খুব স্বাস্থ্যর ব্যাপারে অতিরিক্তভাবে সচেতন, এবং তারা এই লাইফস্টাইল মেজার্স, মানে ধরুন ওজন বেশি থাকলো, 85 কেজি থাকলো, সেটাকে 60 কেজিতে নিয়ে আসবেন, এবং তার জন্য তাকে কয়েক মাস সময়ও দিতে হবে। যে 1 মাসে বা 1 সপ্তাহে তো আসবে না সেটা, সেরকম কোনোভাবে কমানোর জন্য আমরা চাইও না যে সেভাবে কমুক। এই হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে করে কমে যাওয়াটাও খারাপ, হ্যাঁ ওভার এ পিরিয়ড অফ টাইম যদি ওটা কন্ট্রোল আছে সেটাই কম হয়। হ্যাঁ, যেটা পিরিয়ড অফ টাইম হয়েছে, এবং এটা খুব ইম্পর্টেন্ট আপনি যেটা বললেন, যে আমরা দেখুন এই 250-150 প্রেশার আজকে বিকেলে দেখলাম 4টের সময়, কালকে সকাল 10টার সময় আমি একদম নর্মাল করে দিতে পারি 120/80, কিন্তু সেটা আমরা কখনো করি না। তাতে হয় কি, যে এই ব্রেন টিস্যু বা হার্ট, তারা একটা অনেক হাই প্রেশারে অভ্যস্ত হয়ে আছে। হঠাৎ যদি একটা ব্লাড প্রেশার কমে, তাহলে ব্রেন বেঁকে বসবে, তার কগনিটিভ ডিসফাংশন হবে, তার রিয়াকশন সেটা নর্মাল আসবে না। তাই এরকম সব ব্যাপার। আবার ধরুন যদি কিডনিতে হয়, তাহলে কিডনি ফিল্ট্রেশন কমে যাবে, ইউরিন কম হবে, তখন তিনি হয়তো অনেক বমি টমি করতে পারেন, এবং তার দেখা যাবে হয়তো ক্রিয়াটিনিন বেড়েই গেল, মানে ডিহাইড্রেশন হয়ে গেল। তো এরকমভাবে সব নানান ব্যাপার আছে যাতে এই সমস্ত এক্সাসারবেটেড হয়। তো সেই জন্য খেয়াল রাখতে হবে, যে সব কিছুর দিকে খেয়াল রাখতে হবে। আমরা শুধু এটা বলি না যে ব্লাড প্রেশার কমান, আমরা বলি যে গ্লোবালি এটা কমাতে হবে, মানে তার হাই ব্লাড প্রেশার কমাতে হবে, তিনি যদি ধূমপান করেন ধূমপান কমাতে হবে, তার ওজন যদি বেশি হয় তার ওজন কমাতে হবে, তার যদি সেদিন খুব অসুবিধা থাকে যে তিনি কোনো এতে কী বলে রাত্রিবেলা যেখানে গিয়ে হয়তো একটা ফ্রুট প্ল্যাটার খান আর কি, ফ্রুটস প্ল্যাটার, যে ফ্রুটস নিয়ে নানান রকম ফ্রুটস খান, বা তারপরে একটু বাদাম খান, তো সেটা যদি উনি এরকমভাবে লাইফস্টাইল করেন যে ওনার নুনের পরিমাণ খাওয়ারে খুব কম, এবং তিনি সব দিক থেকে নিজেকে কন্ট্রোল করছেন, স্মোক করছেন না, হেভি ড্রিঙ্কস করছেন না, মডেস্ট ড্রিঙ্কার, বা ড্রিঙ্ক করছেনই না, সবচেয়ে ভালো হচ্ছে ড্রিঙ্কস না করা। ড্রিঙ্ক করলেই যদি ব্লাড প্রেশার বাড়ে, তো সবচেয়ে ভালো হচ্ছে ড্রিঙ্ক না করা। আর এরকম একটা মারাত্মক রোগ যেটা সাইলেন্ট কিলার, কারণ দেখুন আমরা কেন ভয় করি ব্লাড প্রেশারকে, তার কারণ ব্লাড প্রেশার বেশিরভাগ ক্ষেত্রে সিমটমলেস, কোনো সিমটম হয় না। আর 2-1 ক্ষেত্রে সিমটম হলো একটু মাথাটা ঘুরছে, ডাক্তারবাবু কীরকম শরীরটা খারাপ লাগছে, একটু টায়ার্ড লাগছে, তারা খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে পড়েন, না অফিস থেকে এসে শুয়ে পড়ছেন, মিসেস বলছেন যে কী হলো তুমি কেন শুয়ে পড়ছো, আগে তো শুতে না গিয়ে এসে একটু হাঁটতে বেরোতে চাটাকে, আজকাল না আমি আর পারছি না, ভীষণ এক্সস্টেড লাগছে। তো এই এক্সস্টেড লাগা, টায়ারিং, এই ল্যাক অফ এনার্জি, ল্যাক অফ উইলিংনেস টু ওয়ার্ক, তা এইগুলো হচ্ছে এই রোগের একটা অসুখ। নট নেসেসারিলি যে হাইপারটেনসিভ হার্ট ডিজিজ সবার হচ্ছে তারপরেই এটা হচ্ছে। হাইপারটেনসিভ হার্ট ডিজিজ হয়তো কিছু কিছু লোকের হতে পারে, কিন্তু সেটা যে সবার হচ্ছে তা নয়, এবং সেটা নিয়ে কোনো ঘাবড়ানোরও কোনো কারণ নেই। আরেকটা হচ্ছে যে প্রচুর প্রেশার বেশি, মানে প্রেশার হয়তো নর্মালি একটু প্রেশার বেশি থাকতো, 200/90 বা 100 থাকতো, সেই পেশেন্টের হঠাৎ করে প্রেশার হয়ে গেল 150 বা 75, আর নিচের প্রেশারও খুব বেশি, মানে ধরুন 130 হয়ে গেল, ওপরের প্রেশার 200 হলো, আর নিচের প্রেশার বেড়ে গিয়ে 125-30 হলো। তখন আমরা তাকে একটা ইমিডিয়েট ট্রিটমেন্ট করে, যে এমার্জেন্সিতে খুব ভালো দিয়ে ট্রায়াস দিয়ে, যে এর কিছু কমপ্লিকেশনস হওয়ার চান্স বেশি আছে, তাকে আমরা হাই ট্রায়াস দিই, মানে রেড ট্রায়াস হয়তো তাকে দেবো, দিয়ে তাকে আমি অ্যানজিও করতে গেলাম, এবং অ্যানজিও হয়তো পজিটিভ এলো, তাহলে তার পরবর্তী স্টেজ হচ্ছে তাকে স্টেন্টিং করে যাতে সেই ব্লকেজগুলোকে নিরাময় করা যায় সেই চেষ্টা করতে হবে, কারণ স্টেন্টের আউটকাম আজকাল খুবই ভালো হয় আর কি। আর একটা এমনি খুব সাধারণ ধারণা আছে যে প্রেশারের ওষুধ একবার শুরু করলে ছাড়া যায় না, এই জন্য অনেকে ওষুধটা শুরু করতেও চায় না, এই ধারণাটাকে নিয়ে কি বলবেন? দেখুন এটা আনফাউন্ডেড তা বলবো না, তো এটা আনফাউন্ডেড নয় মোটেই। তো ব্লাড প্রেশারের চিকিৎসার একটা অঙ্গ হচ্ছে অ্যাডিকুয়েট রেস্ট বা ঘুমটা সব রোগের পক্ষেই ভালো, এবং আমেরিকান আইডিয়াল স্লিপ
স্লিপিং যে আইডিয়াল যে 7-8টা বানিয়ে আছি যে সিম্পল লিভিংয়ের জন্য, যাতে মানুষ দীর্ঘায়ু হয়, যাতে মানুষের আয়ু অনেক বাড়ে, যে তারা সুস্থ সবল জীবনযাপন করেন। যেমন ধরুন রীতিমতো হাঁটা, ওজন ঠিক রাখা, ওজন বাড়তে না দেওয়া, তারপরে হাঁটা 3-4 কিলোমিটার হাঁটা জোরের ওপরে, বা যে কোনো এক্সারসাইজ। সে যদি সুইমিং করতে ভালোবাসে 0.5 ঘন্টা 1 ঘন্টা সুইমিং করলেন। এত তো সময় বার করা কারোর মুশকিল যে 1 ঘন্টা রোজ রোজ হাঁটতে যাব, সেটা যখন তখন গেল তখন হয়ে গেল, তারপরে হয়তো হলো না। কিন্তু এত সম্ভব নয় আর কি, কাজেই তাকে টাইম ম্যানেজমেন্টও করতে হবে। তবে আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে 3-4 কিলোমিটার হেঁটে নেওয়া ভালো। যে কি বলে, যে প্রেশার যার বেশি আছে তাকে নুন কম খেতে হবে, তাকে 7-8 ঘন্টা ঘুমোতে হবে, তার ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, তার স্মোকিং করা চলবে না, তার ড্রিঙ্কস করা চলবে না। আপনি হয়তো বলবেন কেন কম ড্রিঙ্কস করলে হয়, কিন্তু ড্রিঙ্কস কম করা যায় না। প্রথমে লোক ড্রিঙ্কস করে, তারপরে ড্রিঙ্কস মানুষকে ড্রিঙ্ক করে, কাজে সেই জন্য তাকে কমানো অনেক সময় সম্ভব হয় না। আমরা তো বলি যে ড্রিঙ্ক বেশি করবেন না, কিন্তু সে গিয়ে যথারীতি তারা ড্রিঙ্ক করেন যারা ড্রিঙ্ক করার। তারপর ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, খাবারের মধ্যে প্রচুর শাকসবজি, ফলমূল, গ্রিন ভেজিটেবলস ইত্যাদি দিতে হবে, স্যালাড টাইপের খেতে হবে আর কি। আর অল্প ভাত, মাছ, ডাল, বাঙালির যা খাওয়া সেইগুলো খাবেন, তাতে কোনো ক্ষতি হয় না। দাঁড়াচ্ছে এটা নিরাময় যোগ্য, কিন্তু কিছু কিছু মেজার নেওয়া জরুরি, যেগুলো আপনি বললেন, ফ্রুটস খাওয়া, শাকসবজি খাওয়া, হাঁটা, এইগুলো এর সঙ্গে করতে হবে। আর এই ড্রিঙ্কস বা সিগারেট এগুলোকে ছাড়া, এবং কায়িক পরিশ্রম কিছুটা করতে হবে। কায়িক পরিশ্রম মানে ধরুন 3-4 কিলোমিটার জোরের ওপর হেঁটে এলেন আপনি, সেটা যদি বজায় রাখেন আমার মনে হয় যে খুবই ভালো। লাইফস্টাইল ডিজিজ বলা হয়। ঠিক ঠিক স্ক্রিন অ্যাডিকশন একটা কারণে সারাক্ষণ কম্পিউটার বা মোবাইলে এক্স্যাক্টলি করে যাচ্ছে। এইগুলো করা গেলে এই থেকে বেরিয়ে আসা সম্ভব, নিশ্চয়ই সম্ভব। এবং আরডিএন বলে একটা জিনিস আছে, রিনাল ডিনার্ভেশন থেরাপি। আমার মনে হয় খুব কম লোকেরই রিনাল ডিনার্ভেশন থেরাপির দরকার আছে। এটা করতে 7.5-8 লাখ টাকা খরচা হয়। এই যে এত টাকা খরচা করেও যে খুব ভালো রেজাল্ট সবসময় পাওয়া যায়, নট নেসেসারিলি। এবং দেখা যায় যে একটা বেসিক ট্রিটমেন্টে হয়তো তার থেকে বেশি ভালো থাকে, মানে প্রেশার বা পালস ইত্যাদি বেশি ভালো থাকে। কাজেই এটা ভেরি মাচ ট্রিটেবল, এবং খুব কম পেশেন্টেরই হয়তো এই রিনাল ডিনার্ভেশন দরকার হয়। কেননা আমাদের দেশের পক্ষে এটা অত্যন্ত মূল্যবান, যে অনেক বেশি টাকা খরচ হয় এই আরডিএন করতে, কয়েক লক্ষ টাকা খরচা হয়। এই আমাদেরকে সেটা অ্যাভয়েড করাই ভালো। অনেক প্লেয়ারদের অনেক সময় দেখা যায় খুব হাইপার টেনশন বা ব্লাড প্রেশারের উচ্চ রক্ত, কিন্তু তারা তো কায়িক পরিশ্রমের মধ্যেই থাকে। এইটা কত কেন হয়? প্লেয়ারদের যেটা হয় সেটা হচ্ছে যে ওদের দৌড়তে হার্টটা হাইপারট্রফিড হয়ে যায়। হাইপারট্রফিড মানে এইরকম বেড়ে গেল তাই শুধু হাইপারট্রফিড নয়, সেটা এনলার্জড। হাইপারট্রফিড মানে হার্টের মাসলের যে থিকনেস, সেই থিকনেসটা বেড়ে যায়। এখানে কন্টিনিউয়াসলি পাম্প করছে, আর প্রেশার বাড়ার জন্য জোরে পাম্প করছে টু গেট দ্য রেজিস্ট্যান্স ওভারকাম। আর সেটাতে তার অন্যান্য যে আনুষঙ্গিক জিনিস আছে তার উপরে চাপ পড়ে যাচ্ছে। তো সেই জন্য যে কোনো প্রেশারের রোগীকে তাকে একদম মানসিকভাবে খুব সাদাসিধে থাকতে হবে, লেস অফ ওয়ারিজ, লেস অফ অ্যাংজাইটি, এইসব নিয়ে থাকতে হবে। এবং তিনি হয়তো কনফারেন্সে গেছেন, বড় কনফারেন্স, তিনি একবার এদিক থেকে ওদিক যদি হেঁটে নেন যে স্টলে যাচ্ছি, তাহলেই যথেষ্ট। কাজে যে কোনোভাবে হোক, এটা কোনো অজুহাত নয় যেটা আমার 1 তারিখে পিপিএফ ছিল, তারপরে 3 তারিখে আমার এই এত কাজ ছিল আমি হাঁটতে পারিনি, তা এইটা কিন্তু করলে চলবে না। হাঁটাটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। অন্যগুলো আমরাও এগুলো অনেক সময় করিনি ফলো, যে আমরা হয়তো কাজের চাপ আছে, আজকে আসন করবো না, আজকে হাঁটবো না, কিন্তু সেটা ঠিক নয়। দৈনিক আসন এবং হাঁটা যদি যায় তাহলে সেটা অনেক বেটার। নিশ্চয়ই 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 এটা আমি ঠিক নিজের জন্য বলছি না, নিজে তো বটেই, পারিপার্শ্বিক যারা আছেন, যারা শুনছেন, সবাই যদি ভালো থাকেন, সবাই যদি দীর্ঘায়ু হন, আমরা সেই জন্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের চেষ্টার অন্ত নেই, তো আমরা চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করে যাব। তো তাদের 2-1 মানুষের মনে প্রশ্ন না হয় তা না, তাদের মনে প্রশ্ন হয়, তারা অনেক সময় প্রশ্ন করেন, টেলিফোন করে প্রশ্ন করেন। কাজে এরা খুব ভালো লক্ষণ যে somebody somehow from this Orissa is seeing the
টেকিং অল দি থিংস অ্যান্ড তো এটা খুবই স্বাভাবিক যে এইগুলো সব জানাটাও খুব ইম্পর্টেন্ট। সিগারেট খাওয়া এত খারাপ সেটা আমাদের ভারতবর্ষে অনেকে জানেন না। এই প্রেশার থাকাটা এত খারাপ, আমার তো কোনো সিমটম নেই, আপনি বলছেন 200/100, আমার কেন তার জন্য ওষুধ খেতে হবে? আমি তো দিব্যি ভালো আছি। আর যেটুকু ওষুধ খেতে হবে আমি ওষুধের বড়ি না খেয়ে এই সমস্ত কি বললেন যে তুলসী পাতা ইত্যাদি খেয়ে ভালো হয়ে যাবে। সেদিন এটা দেখো যে তোমার আমাদের দেশে আরবান পপুলেশনে শতকরা 30 থেকে 35% লোক ইয়াং, মহিলা পুরুষ, তারা এই রোগে আক্রান্ত। এবং যারা ডায়াবেটিস তাদের 50%, অল ডায়াবেটিক্স 50 বছরের বয়সের বেশি যদি হয় তাদের 43% অফ ডায়াবেটিক পপুলেশন হ্যাজ গট হাইপার টেনশন অলসো। আর হাইপার টেনশন যাদের আছে তাদেরও 20 to 34% অফ কেসেস তাদের ম্যাডামের দেখা যায় যে তাদের বেশি আছে প্রেশার। তো বাবা মার প্রেশার বেশি আছে, দেখা যায় ছেলের প্রেশার বেশি আছে বা মেয়ের প্রেশার বেশি আছে। আজকাল অনেক মহিলা তারা কাজকর্ম করেন, তাদের মেন্টাল প্রেশার অনেক বেশি থাকে, কাজের জায়গায় তাদের মনের ফুর্তি থাকে না, হয়তো টেনশনে কাজ করেন, তাদের প্রেশার আগে হয়তো বেশি ছিল না, এখন বেশি হয়ে যাচ্ছে। কাজে এই যে নানান রকম বাইরের পরিস্থিতি আছে তার ফলে কিন্তু অনেক সময়তেই আমাদের প্রেশার অনেক বেড়ে যায়। স্ট্রেস জনিত একটা কারণ থেকেই যায়। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমরা এতক্ষণ যেটা শুনছিলাম যে এই রোগটা হতে পারে, পরিসংখ্যানগতভাবে এই রোগটা বাড়ছেও হয়তো, কিন্তু এটাতে ভয় পাওয়ার কিছু নেই। মানে এই উদ্বেগজনিত রোগ নিয়ে উদ্বিগ্ন হওয়ার, প্যানিক করার ঠিক সময় ডাক্তারের কাছে গেলে এবং চিকিৎসা শুরু করলে তার সঙ্গে ছোটখাটো কিছু জিনিস যেগুলো আমরা উপেক্ষা করে যাই সেইগুলো ভুলে যেতে পারলে এই হাইপার টেনশন এবং সেকেন্ডারি কজ যদি কিছু থাকে সেটাকে রিমুভ করতে হবে। ধরুন ওই কিডনির রিনাল আর্টারি স্টেনোসিস, তার থেকে হাই প্রেশার, সেটা যদি আপনি রিনাল আর্টারি স্টেনোসিসের ঠিক সময় মতো চিকিৎসা করেন, মানে অ্যাঞ্জিওপ্লাস্টি করেন, বা মহিলাদের অনেক সময় সেটাতে বেলুন ডায়ালাটেশনের দরকার হয়, স্টেন বসানো হয় না, তাদের হাইপারট্রফি হয় মাসলের, ওটা এক রকমের মাসলের ডিসঅর্ডার, মানে ওই রিনাল আর্টারির মাসলের ডিসঅর্ডার। তো সেইটা পার্মানেন্ট রিমুভাল হয়ে যায় এবং হয়তো তার প্রেশার অনেক দিন নর্মাল থাকে। আবার ধরুন কারোর অ্যাড্রিনাল একটা টিউমার হয়েছে, সেই অ্যাড্রিনাল টিউমারটা আপনি রিমুভ করে দিলেন, তাহলে তার সারা জীবনের মনে প্রেশার কমে যাবে। আবার কারোর হয়তো একটা এওটাতে কোয়াক্টেশন অফ এওটা হয়েছে, সরু হয়ে গেছে এওটাটা, মানে যেটা মেইন ধমনী যা দিয়ে সারা শরীরে রক্ত প্রবাহিত হয়, তাহলে সেটাকে যদি আপনি ঠিক করে দেন, ওই এওটার যে কনস্ট্রিকশনটা আছে, কোয়াক্টেশন, সেটা যদি ঠিক করে দেন, তাহলে দেখা যাবে যে তিনি অনেক দিন ভালো আছেন। কাজে এভাবে ঠিক করতে হবে। আর এটা মেনলি লাইফস্টাইল ডিজিজ। তবে ওষুধের সম্বন্ধে কথা হচ্ছে যে আমাদের খুব ভালো ওষুধ সব আছে, এবং আমাদের টেন্ডেন্সি হচ্ছে এখন ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, আমেরিকান সোসাইটি অফ কার্ডিওলজি, আমাদের ইন্ডিয়ান সোসাইটি অফ হাইপার টেনশন, আমরা সবাই বলছি যে একটার জায়গায় অ্যাট লো থ্রেশহোল্ড, মানে ধরুন 150-95 প্রেশার, খুব তো বেশি নয় প্রেশার, সেখানেও আমরা ডাবল অ্যান্টি হাইপারটেনসিভ দিয়ে দিই। তাতে হয় কি যে দুটো অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্টেরই সাইনার্জিস্টিক কাজ থাকে এবং একটা আরেকটাকে পোটেন্সিয়েট করে, অর্থাৎ একটা আরেকটার অ্যাকশন বাড়িয়ে দেয়, এবং তাতে তাড়াতাড়ি ব্লাড প্রেশার কন্ট্রোল করার খুব সুবিধা হয়। তো সেই জন্য এটা আমাদের খুব মানে যখন ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয়, আমরা হয়তো দুটো মলিকিউল দিয়ে চিকিৎসা করি। ফরচুনেটলি আমাদের ভারতবর্ষে যেহেতু ওষুধের দাম খুব বেশি, তাই জন্য ওই দুটো করে এরকম ওষুধ পাওয়া যায় এবং সেটা খুবই হেল্পফুল। তবে পলিপিলের আইডিয়া এখন নেই, কেননা পলিপিলে দেখা যায় যে হেটেরোজিনিয়াস পেশেন্ট গ্রুপ আছে, পলিপিল দিলে কেউ ভালো রেসপন্ড করছি, আবার কেউ বলছে যে আমি না, 18 বছর আগে আমি ভালো ছিলাম। তো এই জন্য পলিপিল ব্যাপারটা ঠিক কিছুটা ধোঁয়াশা, পলিপিলটা কিন্তু খুব পপুলার হয়নি, কিন্তু কনসেপ্টটা আছে যে যদি হাই প্রেশার হয়, খুব বেশি হাই প্রেশার হয়, ধরুন 170/100-110 হয়, আমরা দুটো ড্রাগ দেবো, এবং দুটো ড্রাগেও যদি দেখা যায় যে না, ওর প্রেশার কমছে না, তখন আমরা তৃতীয় একটা বেলুন দিয়ে এটাকে করে নিয়ে রিনাল আর্টারি জায়গায় করে নিয়ে তারপরে আমরা এগোবো আর কি। তো এই সমস্ত রিফাইনমেন্ট এসছে এই শতাব্দীতে, যে আমরা অনেকটা বলে যে হাই প্রেশার আর লো প্রেশারের মধ্যে কোনটা বেশি বিপজ্জনক, না দুটোই ইকুয়ালি? না, দুটোই বিপজ্জনক।
ধরুন হাই ব্লাড প্রেশারের রুগী, তার প্রেশার যদি খুব কম করে রাখেন তাহলে তার বিপদের সম্ভাবনা আছে। আবার এইটা যদি দেখেন, আপনি যে 50 বছরের মা, তারা যদি দেখেন যে তাদের কারোর হয়েছে অ্যাফেকশন, আপনি দেখবেন যে ব্লক হয়েছে, তাকে ডায়ালিটিংস ব্লিন দিয়ে করে দেওয়া ভালো। মানে দুটোকেই প্রোটেক্ট করা এবং দুটোকেই নিয়ন্ত্রণে রাখা 100 বার। আর এটা খুব সম্ভব, মানে এটা অসম্ভব নয়। ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখা খুবই সম্ভব, এবং সেটা নিয়ন্ত্রণে রাখলে আমরা কিন্তু অনেক, যেমন ধরুন সেরিব্রাল স্ট্রোক, কমনেস্ট কজ হচ্ছে কি না হাই ব্লাড প্রেশার। বোথ নন হেমারেজিক স্ট্রোক অ্যান্ড হেমারেজিক স্ট্রোক দুটোরই দেখা যায় যে কমন ডিনোমিনেটর হচ্ছে এই ইসচেমিক হার্ট ডিজিজ। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার, ভালো থাকুন, আপনারা অনেক দিন বাঁচুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন, শতায়ু হন। নমস্কার। হাইপার টেনশন দিতে আমাদের অঙ্গীকার। অনেক থ্যাংক ইউ, নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।